এটা নাকি এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ। এখন দেখো গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম এই ঢেউ সাগর পার্ক দেখবো বলে। গুড মর্নিং ফ্রম দীঘা। তো এখানে হোটেলেই এখন আছি আমরা। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি 8টা নাগাদ, আর এখন বাজে প্রায় 9টা। তো রেডি হয়ে গেছি, একটু বাইরে বেরাবো। সমুদ্রে দেখা হয়নি, রাত্রিবেলা এসেছিলাম, জাস্ট একটুখানি দেখেই চলে এসেছিলাম। তো এখন ছেলেকে নিয়ে যেতে হবে সমুদ্র স্নান করে, পাগল করে দিচ্ছি সমুদ্র স্নান করার জন্য। তো এখন সব পরিবার সবাই মিলে বেরাবো, সমুদ্র দেখবো, আশেপাশে যেগুলো দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দেখবো, দেখে তারপরে একটু সকালবেলা ব্রেকফাস্টটা করতে হবে। তো এখন আর ঘরে মন দিচ্ছে না, জাস্ট রেডি হয়ে গেছে, এখন বেরাবো। তো আর বেশি দেরি করবো না, এখানে এখন সাইট সিনগুলো করতে হবে, আশেপাশে যেসব জায়গাগুলো আছে সেগুলো দেখবো, তোমাদের দেখাবো। হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে গেলাম, এই আমাদের হোটেল। আর নিউ দীঘার এই রাস্তা সোজা চলে গেলে একদম সি বিচ। ঘড়িতে বাজে 9:20, আর আমরা বেরিয়ে গেলাম নিউ দীঘা থেকে কিছু সাইট সিন করার উদ্দেশ্যে। এখান থেকে আর কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা ডান দিকে টার্ন নিয়ে নেবো। ডান দিকে টার্ন নিয়ে পড়ে যাবে SH57 রোড, যে রোড ধরে সোজা চলে গেলে পড়বে উদয়পুর, তালসারি, চন্দনেশ্বর মন্দির। তো আজকে আমরা প্রথম ভিজিট করব চন্দনেশ্বর শিব টেম্পল। এখান থেকে আর কিছুটা রাস্তা যাওয়ার পরই আমাদের বাঁ হাতে পড়বে সেই বিখ্যাত কফি হাউস, ইন্ডিয়ান কফি হাউস, যেটা জাহাজ বাড়িয়ে বলে। তো চন্দনেশ্বর মন্দির নিউ দীঘা থেকে দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, সময় লাগবে 20 থেকে 25 মিনিট। যারা টোটো অটো করে যেতে চাইছো তাদেরকে বলে রাখি যে এখান থেকে ভাড়া পড়বে তোমাদের ওই 250 থেকে 300 টাকা, একটু রেট করে নেবে। আর এই রাস্তায় দেখতে পাচ্ছ পড়ে যাবে উদয়পুর, যার দূরত্ব এখান থেকে 2.5 কিলোমিটার, তালসারি 3 কিলোমিটার। তো এই চন্দনেশ্বর মন্দির আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে না, এখান থেকে অর্থাৎ নিউ দীঘা থেকে 3 কিলোমিটার যাওয়ার পরই আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার শেষ, আর শুরু হচ্ছে উড়িষ্যার বর্ডার। আর হাফ কিলোমিটার রাস্তা গেলে আমরা চন্দনেশ্বর মন্দিরে চলে আসবো। তো এখান থেকে সোজা গিয়ে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নেবো। এই চন্দনেশ্বর মন্দিরের রাস্তা, চাঁদের দোকানপাট, মাঝখান দিয়ে ব্যারিকেডিং করেছে, বুঝতে পারছো কীরকম লোকের ভিড় হয় এখানে, তাই সকাল সকাল চলে আসলাম আমরা। তো এখান থেকে ডান দিকে টার্ন নিলেই দেখো চন্দনেশ্বর মন্দিরের এন্ট্রেন্স। এদিকে কোনো একটা জায়গায় গাড়িটা পার্কিং করবো, বাঁ দিকে একটা পার্কিং দেখা যাচ্ছে। তো এখানেই গাড়িটা রাখি, দেখি এবার আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করব। আমরা এখন আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছি। মন্দিরে ঢোকার মুখেই বাঁ দিকে একটা ছোট্ট মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে কাউন্টার পাবে, সেই কাউন্টার থেকে তোমরা টিকিট সংগ্রহ করে পুজো দিতে পারো। তাছাড়াও এমনিই দর্শন করতে পারো ঠাকুর। আমরা আজ পুজো দিচ্ছি না, এমনি দর্শন করব। তো মন্দিরে ঢোকার মুখে দেখতে পাচ্ছ এই বড় মন্দিরটি হচ্ছে বাবা চন্দনেশ্বরের মন্দির। এখানে দেবাদিদেব মহাদেব চন্দনেশ্বর রূপে পূজিত হন। আর মন্দিরের পাশে ছোট 3টে মন্দির দেখতে পাচ্ছ। এই মন্দিরগুলো হলো রাধাকৃষ্ণ মন্দির, জগন্নাথ মন্দির এবং দুর্গা মন্দির। আর মন্দিরের ঠিক ডান দিকেই একটি পুকুর আছে, যে পুকুরটার নাম হলো নীল পুকুর। এই পুকুরে স্নান করে অনেকে দণ্ডি কাটে, অনেকে আবার পুজোও দেয়। বাবা চন্দনেশ্বরের মন্দির সকাল 5টার সময় খুলে সন্ধ্যে 6টার সময় বন্ধ হয়। তো মন্দিরের ভিতরে আমাদের ভিডিওগ্রাফি করতে দেওয়া হলো না, যার জন্য ভিতরে তোমাদের দেখাতে পারলাম না। আমাদের দর্শন হয়ে গেছে, তাই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। পরবর্তী ডেস্টিনেশন আমাদের হচ্ছে বিচিত্রপুর বোর্ডিং পয়েন্ট। তো ঠিক চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা এই বাঁদিকে রাস্তাটা সোজা ধরে নেব। আর এর পাশে দেখতে পাচ্ছ মন্দিরের প্রবেশ করা আরও 2টো এন্ট্রেন্স, বড় বড় এন্ট্রেন্স দেখাচ্ছে এখান থেকে। তো আমরা এই সোজা রাস্তা ধরে চলে যাব বিচিত্রপুর বোর্ডিং পয়েন্টে। এই বিচিত্রপুর একটি অফবিট রাস্তা, যেটা আমরা প্রথমবার যাচ্ছি দীঘা থেকে, আগে কোনোদিন যাইনি। তো দীঘা থেকে এই বিচিত্রপুরের ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার, সময় লাগবে আধ ঘন্টা। আর চন্দনেশ্বর মন্দির থেকে ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার, সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তো রাস্তাগুলো দেখতে পাচ্ছ একদম ঢালাই রাস্তা, পিচের রাস্তা নয়, কিন্তু ফাঁকা, একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। আর অফবিট জায়গা যাওয়ার আনন্দই একটা আলাদা হয়। আর রাস্তায় যেতে যেতে এই ধরনের চারধারে ভিউ পাচ্ছি, অসাধারণ লাগছে। এই একটা মোড় চলে আসলো, এখানে থেকে আমরা ডান দিকটা টার্ন নেবো। আর কোনো চিন্তা নেই, ডান দিক টানলে একদম সোজা আমাদের বিচিত্রপুর বোর্ডিং পয়েন্টে নিয়ে চলে যাবে। এই সামনেই দেখতে পাচ্ছ বিচিত্রপুর আমাদের বোর্ডিং পয়েন্ট চলে এসছে। সকাল সকাল দেখছি প্রচুর গাড়ি চলে এসছে এখানে, তার মানে ভালোই লোক আসে এখানে। আমার ধারণা ছিল না যে এত লোক আসে এখানে। দোকানপাটও দেখছি। সকালে ব্রেকফাস্টটা ভাবছি এখানেই করে নেবো। তো একটু সামনে একটা গাড়িটা এগিয়ে নিয়ে যাই, দেখি কি ব্যবস্থা আছে এখানে। তো সামনেই দেখতে পাচ্ছি একটা টিকিট কাউন্টার। তো এটা একটা বোটিংয়ের টিকিট কাউন্টার।
এখান থেকে টিকিট কেটে বোটিং পয়েন্টে যেতে হবে। তো বোটিং করার রেটগুলো তোমাদের বলে দিচ্ছি। 6 জনের যে বোটিং হয় তাতে লাগবে 1200 টাকা, আর 8 জনের বোটিংয়ে লাগবে তোমাদের 1600 টাকা। তো 6 জনের বোটিংয়ে তোমরা যদি 2 জন যাও বা 3 জন যাও সেক্ষেত্রে একই টাকা, আর 8 জনের বোটিংয়ে তোমরা যদি মনে করো 3 জন যাবো 2 জন যাবো সেক্ষেত্রে সেই 1600 টাকাই লাগবে। তো এখন আমরা এই সোজা রাস্তাটা ধরবো, লালমাটির রাস্তা দিয়ে একদম সোজা এগিয়ে যাচ্ছি। চারধারে সবুজ, খুব সুন্দর একটা পিসফুল জায়গা। আর সাইডে দেখতে পাচ্ছি ছোট ছোট নৌকো রয়েছে। জোয়ারের জল যখন আসে মনে হয় এগুলো সমস্ত নদীতে চলে যায়, সুবর্ণরেখা নদীতে মাছ ধরার জন্যে। তো আমরা আর কিছুটা রাস্তা এগেলেই হয়তো পৌঁছে যাবো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের বোটিং পয়েন্ট চলে এসছে, এই বিচিত্রপুর বোটিং পয়েন্ট। বাহ, জায়গাটা খুব সুন্দর, বসার জায়গাও দেখছি এখানে। ছোট ছোট বোট সব রয়েছে এখানে। এই বোটে করেই তোমাদের নিয়ে যাওয়া হবে সুবর্ণরেখার ঠিক মোহনার সামনে। তো এখানে নেমে চারধারটা দেখে নিলাম, খুব সুন্দর লাগছে, একদম ছবির মতন। এই ছোট খাড়ি দিয়ে রাস্তাটা বেরিয়ে গেছে, আর তার সাইডে সাইডে ছোট ছোট নৌকো, অসাধারণ লাগছে, অসাধারণ। তো আমরা এই বোটিংয়ে এখন যাচ্ছি না, কেন আমাদের সময় হাতে একদমই কম। তো আমরা এইখান থেকেই দেখে নিলাম। আর ম্যাঙ্গ্রোভ অরণ্যের সৌন্দর্য যারা উপভোগ করতে চাইছো তো অবশ্যই বলবো তোমরা এই বোটিং করে একবার ঘুরে এসো, 1 ঘন্টা সময় লাগবে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনের দিকে। তো বিচিত্রপুর আজকের মতো আমাদের দেখা হয়ে গেল। পরে যদি কোনো সময় আসি অবশ্যই বোটিং করব। তোমরা যারা আসছো তাদের অবশ্যই বলো বোটিংটা তোমরা করো, বোটিংয়ের আনন্দই আলাদা। তো আমরা আজকে এই সঞ্জুদা হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম, ব্রেকফাস্টটা এখানেই করলাম। তো এই সঞ্জুদা হোটেলের মোবাইল নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে একটু ফোন করে এসো, কেননা এখানকার বোটিংটা জোয়ার ভাটার উপর নির্ভর করেই হয়। হয়তো তোমরা এমন সময় আসলে যখন দেখা গেল ভাটা, তখন তোমাদের অনেকক্ষণ বসতে হবে। আর তোমরা যদি ফোন করে আসো তো সঞ্জুদা তোমাদের বলে দেবে এখন ভাটা আছে, তো তোমরা সেই সময় আসবে না। যদি বলে জোয়ার, তো সেই সময় চলে আসলে তাহলে কী হবে, তোমাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। বিচিত্রপুর থেকে 1/2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই বাঁধের রাস্তা আমরা ধরে নেবো। এই রাস্তা সোজাসুজি চলে গিয়ে আমরা আজকে দর্শন করব এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ, যার নাম ভূষণ্ডেশ্বর শিবলিঙ্গ, যেটা উড়িষ্যার বালাসোর জেলার ভাগুড়িয়া গ্রামে অবস্থিত। এই বিচিত্রপুর থেকে ভূষণ্ডেশ্বর মহাদেবের মন্দির 11 কিলোমিটার, সময় লাগবে 25 মিনিট। আর দীঘা থেকে দূরত্ব 24 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। এখন দুপুর 12টা, রোদের তাপ বেড়ে গেছে, একটু কষ্ট হচ্ছে। সকালে যখন বেরিয়েছিলাম বেশ ওয়েদারটা ভালোই ছিল, তো যার ধারে গাছপালা আছে বলে অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু গরম আস্তে আস্তে বাড়ছে। তো আমাদের তাড়াতাড়ি করে ওখানে দর্শন করে আবার দীঘাতে ফিরতে হবে। দীঘাতে আবার সমুদ্রে স্নান করার ব্যাপার আছে, কেন ছেলে স্নান করার জন্য পাগল হয়ে গেছে, কখন পৌঁছাবো। তার জন্য আমার একটু তাড়া আছে। তো আমাদের ওখানে দর্শন করে ফিরতে ফিরতে প্রায় 2টো বেজে যাবে, যার জন্য গাড়ির স্পিড একটু বাড়িয়ে দিলাম। কেন এখানকার যে দেখতে পাচ্ছ একটা গ্রামীণ পরিবেশ, গ্রামের লোকজন যখন তখন এদিক থেকে ওদিক যাচ্ছে, তার জন্য অতটা বাড়াতে পারছিলাম না গাড়ির স্পিড। তো উপায় নেই, কিছুটা স্পিড এখন বাড়িয়ে দিলাম পৌঁছাবার জন্যে। আর কিছুটা রাস্তা যাওয়ার পরে হয়তো সমুদ্র দর্শন পাবো বললো এখানকার লোকেরা। তো বলছে এই রাস্তা বরাবর সমুদ্রে চলে গেছে, এই সেই কীর্তনিয়া বিচ। তো স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলাম, ওরা বললো এটা কীর্তনিয়া বিচ। তো বিচে তো কোনো জল দেখছি না, তবে ফাঁকা জায়গা, বেশ নিরিবিলি একটা জায়গা। তো জোয়ারের জল আসলে তখনকার সৌন্দর্য অন্যরকম হয়ে যায় এখানকার। খুব ভালো লাগলো জায়গাটা দেখে, একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চারধারের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করলাম। এবার সামনের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি ভূষণ্ডেশ্বর মহাদেবের মন্দির দর্শন করার জন্য অতি উৎসাহ সহকারে। মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করে গেছি। এই হচ্ছে আমাদের চারধারের মন্দিরের চারধারটা, খুবই ফাঁকা। তবে যা দেখলাম এখানে, যা দেখতে পাচ্ছি কোনো মন্দির কিছু নেই। কেন একজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে পুরনো মন্দির এখানে ভাঙা হয়ে গেছে, নতুন করে আবার মন্দির এখানে প্রতিষ্ঠিত হবে। চারধারের এরিয়াটা খুবই ফাঁকা আর সুন্দর একটা হাওয়া আসছে, দারুণ লাগছে। আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এই আমাদের এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ, ভিতরে দেখতে পাচ্ছি এখন পুজো অর্চনা চলছে। কিছুক্ষণ আগে অনেক লোক পুজো দিয়ে চলে গেল, ফাঁকাই আছে চার মন্দির চত্বরটা, দারুণ লাগছে। এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ, যেটা আজকে আমরা দর্শন করলাম আর তোমাদেরকে দর্শন করালাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবার আমরা এখান থেকে
দীঘার দিকে রওনা দেবো। তো আজকে দীঘার অফবিট জায়গাগুলো খুব ভালোভাবে আমরা দর্শন করে ফেললাম। তো এখান থেকে একদম এক রানে চলে যাব নিউ দীঘা। রাস্তায় আর কোথাও দাঁড়াবো না, কারণ সময় খুব কম। আবার গিয়ে সমুদ্রে নামতে হবে, কারণ ছেলে সমুদ্রে স্নান করার জন্য পাগল করে তুলছে। তো চলো একবারে সি বিচে গিয়ে দেখা হবে। সমুদ্রতে নেমে পেয়ে গেলাম স্টারফিশ। এটাকে ছেড়ে দিতে হবে, বলছে বেঁচে আছে, তো নাকি রক্ত নাকি চুষে নেয়। স্টারফিশটাকে এখন ছেড়ে দেবো, এখানে ছেড়ে দিচ্ছি। হোটেল থেকে বেরিয়ে এখন চলে এসেছি সমুদ্র সৈকতে। আর ছেলে এখন দেখো গাড়ি নিয়ে ব্যস্ত, ও আর কিছু চায় না। ও গাড়ি এক রাউন্ড দিয়েছি, আর এক রাউন্ড দেবে বলছে। তো আজকে এখন ভাটা চলছে, যার জন্য সমুদ্র অনেকটা দূরে চলে গেছে। তো ঠিকই আছে, যখন জোয়ার থাকে তখন আমার নামা যায় না, ভাটার জন্য ওয়েট করতে হয়। তো এখন সমুদ্রে নামবো, নেমে একটু এনজয় করবো। অনুভূতিটাই আলাদা। আর যেটার আকর্ষণে আমরা প্রত্যেক বছর বাঙালিরা চলে আসি এই দীঘা, পুরী, মন্দারমণি। সমুদ্রের শীতল হাওয়া আর জলের স্পর্শে শরীরের ক্লান্তিটা কিছুটা দূর হলেও পেটে কিন্তু তখন মনে হচ্ছিল ইঁদুর দৌড়াচ্ছে। তাই অগত্যা তড়িঘড়ি করে সমুদ্র থেকে উঠে চলে গেলাম দুপুরের পেট পুজো করতে। দুপুরের খাবারের মেনুতে আজকে আমারই পছন্দের খাবার নিয়ে নিলাম। রয়েছে ভাত, ডাল, পোস্ত, আলু ভাজা, চাটনি, দই, পাঁপড়। তৃপ্তি সহকারে খাওয়ারের পর শরীরটাকে মনে হচ্ছিল একটু বিছানায় আরাম দিই। তাই দুপুরে একটু রেস্ট করার পরই চলে আসলাম আমাদেরই হোটেলের ছাদে সুইমিং পুলে। এই সুইমিং পুলে চারধারের সৌন্দর্যটা উপভোগ করে সুইমিং পুলের আনন্দটাও এখানে নিলাম। হোটেল ফ্রি বার্ড। আজকে এখন বিকেল 5টা বাজে এখন। আর সকালবেলা একটু ঘোরাঘুরি করলাম, করার পর দুপুরবেলা সমুদ্রে স্নান করলাম। আর এখন সুইমিং পুলে নেমে পড়েছি। আর এই সুইমিং পুল থেকে তুমি ওখানে ভিউতে দেখো, ওদিকে বয়ে যাচ্ছে তোমার সমুদ্র, দীঘার সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এই উপর থেকে যে ভিউটা আসছে অসাধারণ, দারুণ দারুণ। তোমরা যদি কোনোদিন আসো এখানে, এই ধরনের এনজয় তোমরা পাবে, যেটা আমরা অনুভব করছি। সারাদিনের আনন্দটা এভাবেই উপভোগ করে সন্ধ্যে 6টা হতেই গরম 1 কাপ চায়ে চুমুক দিয়ে আলোয় সুসজ্জিত হোটেলগুলোকে পিছনে ফেলে এগিয়ে চললাম ঢেউসাগর পার্কের পথে। এখন ঘড়িতে 6টা 30, আর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এই ঢেউসাগর পার্ক দেখবো বলে। দিনের বেলা আগে এসেছিলাম, কিন্তু রাতের বেলা দেখছি লাইটিংয়ের সৌন্দর্য একটা আলাদাই। তো এই ভিতরে অনেক রকম রাইডস আছে। তো আমরা এখন চলে যাব ভিতরে, গিয়ে দেখবো কী কী রাইডস আছে আর কী কী জিনিস দেখার আছে। তো আমরা দেখবো, তোমাদের দেখাবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। ঢেউসাগর পার্ক ঢোকার মুখেই এই ধরনের আলোকসজ্জা তোমাদের মনকে মুগ্ধ করে দেবে। তাই আমরা মাথায় পিছু 10 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। আর এই পার্কটা সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের এন্টারটেনমেন্টের প্রচুর আইটেম আর সারি সারি স্টল। এখানে রয়েছে খাবারের দোকান, সব রকম খাবারই তোমরা এখানে পেয়ে যাবে। পার্কে এসে বাচ্চাদের সঙ্গে আমরাও একটুখানি বাচ্চা হয়ে গেলাম। তো এই পার্কে তোমরা পেয়ে যাবে পিকনিক স্পট, বোর্ডিং জোন, সুইমিং পুল, প্লে স্টেশন, গেম জোন, সেলফি পয়েন্ট, ফুড জোন, চিলড্রেন পার্ক, কি নেই। আর এন্টারটেনমেন্টের সব রকম আইটেমই তোমরা এখানে পেয়ে যাবে। আর যদি মনে করো টয় ট্রেন চাপে, তবে 50 টাকার বিনিময়ে টয় ট্রেনে আনন্দও নিতে পারো। তো আজকের দীঘার ঢেউসাগর পার্কের সমস্ত জায়গাটাই তোমাদের ঘুরে দেখালাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানিও। আর বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এইবার হোটেলে ফেরার পালা। রাতে ডিনার করতে করতে দীঘার আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এবার খেয়ে দিয়ে ঘুমাবো, আর কালকে বাড়ি যাওয়ার পালা। সেই একই রকম রুটিন, একই রকম কর্মস্থল, ফিরতে হবে। 2টো দিন তোমাদের সঙ্গে করে নিয়ে আমরা যে এনজয় করলাম, দারুণ। তোমার সঙ্গে থেকো এবং খুব ভালো থেকো। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টেক কেয়ার অ্যান্ড টাটা। বাবা, আমাদের ফ্রেন্ড ফলোয়ারদের টাটা টাটা ফ্রম দীঘা।